কিরকম লাগছে? রাস্তাঘাট পুরো লালে লাল, তাই না? লাল পলাশের দেশে বলেছিলাম নিয়ে যাব, পুরো লাল পলাশের দেশেই নিয়ে গেছি। তবে একটা গান না আমার খুব মাথায় আসছে, আমি জানি না আপনাদের মাথায় কি আসছে। ওই যে ওই গানটা, এই লাল পলাশের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইতাক তুকে মানাই ছেলাই রে, একেবারে মানাই ছেলাই রে। বেশি গাইবো না, আবার কপিরাইটের ব্যাপার আছে, তার জন্য চলুন এর পরের স্টেজটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এইবার আমরা চললাম বামনি ফলস দেখার জন্য। পাথরের সিঁড়ি বেয়ে আমরা নেমে চললাম নিচের দিকে, আস্তে আস্তে সবাই মিলে। পাথরে জমি, তার উপর পাথরের সিঁড়ি করা, আর স্টেপগুলো বেশ বড় বড়, নামতে একটু অসুবিধেই হচ্ছিল। আর তারপরে পড়লো একটা বাঁশের সাঁকো, বাঁশের সাঁকোটা পেরিয়ে আবার সেই পাথরের সিঁড়ি, সিঁড়িগুলো স্টেপগুলো বড্ড বড়, সুতরাং নাবার সময় একটু খেয়াল করে নাবাটাই উচিত। তারপরে সামনে খুলে গেল একদম নৈসর্গ দৃশ্য, মানে কি বলবো আপনাদেরকে, ওপর থেকে বামনি ফলস ঝরে পড়ছে, বামনি ঝর্ণা যেটাকে বলছি, সেটা পাথরের গা বেয়ে নিচে নেমে চলে আসছে। এটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা ছোট ধারা, একটা বড় ধারা হিসেবে। বড় ধারাটার সামনে আমরা যখন গিয়ে দাঁড়ালাম, কি মনোরম দৃশ্য আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। বিভিন্ন মানুষ তার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন, আর অঝোর ধারায় ঝরে পড়ছে জলরাশি, আর যেন বাঁধ না বানা জলরাশি ছড়িয়ে পড়ছে অপার আনন্দে। আমাদের যারা যারা ছোট সদস্য ছিল তারা তো পাগলের মতন সেই ঝর্ণার ধারা, মানে যে সৌন্দর্যটাকে নেওয়ার চেষ্টা করছিল। আমিও তাদের সঙ্গে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাওয়ার মতন সেই ঝর্ণা যে দৃশ্য আছে সেটাকে উপভোগ করতে লাগলাম। অপূর্ব অপূর্ব মন ভোলানো দৃশ্য। তবে একটা কথা সবাইকে বলে রাখি, যখন নিচে নামবেন তখন হয়তো নেমে পড়তে পারবেন, কিন্তু অনেকখানি নিচে ওঠার সময় কিন্তু খুব কষ্ট হবে, সুতরাং সেটা মাথায় রেখে কিন্তু সবাইকে নিচে নামবেন, এটাই আশা করি। আমাদের অতিথি গেস্ট হাউসের ছাদের ওপর থেকে পারিপার্শ্বিক দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এবার আমরা এসে পৌঁছলাম খয়রাবেড়া ড্যামে। খয়রাবেড়া ড্যাম অ্যাকচুয়ালি এটা ম্যানমেড ড্যাম, মানে মানুষের যা সৃষ্টি করা আর কি। মানুষ তারা মাটি কেটে এই ড্যামটি তৈরি করেছিল অ্যাজ পার দেওয়ার রিকোয়ারমেন্ট, তাদের দরকারের জন্য এটা তৈরি করা হয়। এই খয়রাবেড়া ড্যামটা অ্যাকচুয়ালি চারদিকের হচ্ছে পাহাড়, এর পেছন দিকটা আছে কিরিবুরু পাহাড়,
আর বিভিন্ন পাহাড়ে চারদিকে পরিবেষ্টিত, আর মাঝখানটা হচ্ছে জল। এই জলটাকে প্রিজার্ভ করে রেখে দেওয়া হয়। আর আমি আপনাদের দেখিয়ে দেব এই জলটাকে, যে লক গেট আছে সেই লক গেট দিয়ে ছেড়ে দেওয়া হয় যখন জলের আকাল দেখা দেয়, এবং এই আশেপাশের সমস্ত গ্রামে সেচের কাজে ব্যবহার করা হয় এই জল। তবে সিনিক বিউটি কিন্তু অসাধারণ। যদি এখানে গিয়ে 5 মিনিট বসেন মনটা কিন্তু ভরে যাবে। তবে এখানে থাকার ব্যবস্থাও আছে। একটি ইকো রিসর্ট আছে, সেই রিসর্টে আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দেব, যদি মনে হয় সেখানে আপনারা থাকতেও পারেন। তবে 1 দিন 2 দিনের জন্য কিন্তু এই খয়রাবেড়া ড্যামের যে অসাধারণ যে ভালো লাগা, সেটা কিন্তু আপনারা মানে অনুভব করতে পারবেন। চারদিকে পাহাড়, জঙ্গল, আর তার মধ্যেখানে এই ড্যাম ভারী সুন্দর। শীতকালে তো অসাধারণ, এর সিনিক বিউটি ভাষায় হয়তো বোঝানো যাবে না। তবে যদি যান নিশ্চয়ই ভালো লাগবে। Pond 5. Pond 5. Pond 5. Pond 5. আমরা দাঁড়িয়ে আছি ড্যামের ঠিক ওপরে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে লক গেট এরিয়া। লক গেট এরিয়া থেকে এই ডান দিকটা হচ্ছে জল ছেড়ে দেওয়ার জন্য। দেখুন, এই লক গেট এরিয়া, যখন জল ছাড়া হয় তখন এখান থেকে লক গেটগুলো খুলে দেওয়া হয়, আর এখান থেকে জলটা নেবে চলে যায় গ্রামের পথে। এই হচ্ছে লক গেট। আমরা লক গেটের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এই লক গেটে কত জল আছে তার মাপার পরিমাপক করা আছে এখানে। আর এছাড়া এই সামনে পুরোটা হচ্ছে ড্যামটা। ড্যামের জলটাকে ধরে রাখা হয় এবং প্রয়োজন মতন এই লক গেট থেকে সেই ড্যামের জলকে ছেড়ে দেওয়া হয়। আমি আগেই দেখালাম যে কোন পথে এই জলটা বেরিয়ে যায় সেইটা। এটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। ড্যামের ওপর থেকে লক গেট আছে, লক গেটের ওপর থেকে দৃশ্য। Pond 5. এবার এসে পৌঁছলাম আরেকটি দ্রষ্টব্য স্থান, চড়িদা গ্রাম। চড়িদা ভিলেজ, যেটাকে মুখোশ গ্রাম হিসেবে আমরা বিশেষ করে চিনি। এখানকার এটা একটা কুটির শিল্প, জানেন। পুরুলিয়ার বিখ্যাত যে ছৌ নাচ আছে, সেই ছৌ নাচের মূর্তির আদলে বিভিন্ন রকমের মুখোশ তৈরি করা হয় এখানে। এই মুখোশগুলো যত সুন্দর দেখতে আর তত সুন্দর। এদের কাছ থেকে দেখলে বিশ্বাস করুন এত লোভ লাগে। মা দুর্গার মূর্তি, শিবের মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি, এগুলো সবটাই কিন্তু পুরো অবয়ব আপনি পাবেন না। এখানে শুধুমাত্র মুখের অবয়বটাই তৈরি করা আছে, তার সঙ্গে বিভিন্ন রকম চুমকি, জড়ি, বিভিন্ন কালারফুল থিংস দিয়ে এগুলোকে সুন্দর করে সাজানো। আর প্রত্যেক ঘরে ঘরে কিন্তু শিল্পী, একটা ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড় যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু একসঙ্গে বসে এক হাতে, ইভেন আমি এরকম দেখেছি যে মায়েরাও একসঙ্গে ছেলেদের সঙ্গে বসে এই কুটির শিল্পের মতন যে আমাদের এই মুখোশ শিল্প, সেই মুখোশ শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। তারা পেন্টিং করছেন, চোখ আঁকছেন, অসাধারণ। অনেকে হয়তো সাউথের বিভিন্ন রকম কুচিপুড়ি বা এরকম কোনো নৃত্য দেখেছেন, তাতে যে বিভিন্ন রকম মুখোশ তৈরি হয়, সেই মুখোশগুলোও কিন্তু এখানে তৈরি করা হতো। মধ্যিখানে পেয়ে গেলাম দুটো বাচ্চাকে। সেই দুটো বাচ্চা কি সুন্দর দেখুন, পলাশ ফুল গলায় পরে মাথায় লাগিয়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে। সত্যি এইগুলো দেখলে না মনটা কেমন একটু অন্যরকম হয়ে যায়। আর এই যে দেখছেন, এটা সিংহের মুখ। সিংহের মুখটাকে বিভিন্ন কাগজের মণ্ড দিয়ে তৈরি করা হয়েছে, তার উপর এক রকমের মাটি আছে, সেই মাটিটাকে লেপে এই মূর্তিটা তৈরি করা হয়। আর এটা যখন শুকনো হয়ে যায়
তখন এর ওপর বিভিন্ন রকম কালার বা রং দিয়ে এটাকে রাঙিয়ে তোলা হয় আর তৈরি হয়ে যায় একটা মুখোশ। এই মুখোশ যদি তৈরি করে তার মেন উপকরণ কিন্তু কাগজের মণ্ড, মানে কাগজের মণ্ড দিয়ে তৈরি করে তার উপর হালকা করে মাটির প্রলেপ দেওয়া হয়, কারণ না হলে রংটা ঠিকমতো ধরবে না সেই জন্য। এর সঙ্গে বিভিন্ন রকম আঠা এবং বিভিন্ন রকমের রং ব্যবহৃত হয়, তার সঙ্গে জড়ি, চুমকি আর মনে হয় গ্যালভানাইজ তার, এইগুলো দিয়ে, এইগুলো হচ্ছে সামগ্রী, এইগুলো দিয়ে এগুলো তৈরি করা হয়। আর দেখুন কি সুন্দর বাঘের মুখটা, দেখলে এত ন্যাচারাল লাগে। যাই হোক, এখানকার জীবনযাত্রা কিন্তু খুব খুব কষ্টের। আপনারা যদি যান তাহলে দয়া করে এখানে কিছু কেনার চেষ্টা করবেন, কারণ আমরা যদি কিনি তবে কিন্তু এদের এই শিল্পটা বেঁচে থাকবে, এই আশা করছি নমস্কার। আপনাদের কাছে। হ্যাঁ, আমরা এখন আছি পুরুলিয়াতে। বাঘমুন্ডি যে প্রচলিত, আপনারা জানেন বাঘমুন্ডি একটি পাহাড়ি অঞ্চল, আর সেখানে আমরা যে গেস্ট হাউসটিতে রয়েছি, গেস্ট হাউস নাম হচ্ছে অতিথি গেস্ট হাউস। আর অতিথি গেস্ট হাউসের যিনি মালিক তার সাথে পরিচয় করে দিই। দাদা, আপনি একটু পরিচয় দেবেন। আমি পঞ্চানন মণ্ডল, অতিথি হোমস্টের মালিক এবং বাঘমুন্ডি হাই স্কুলের শিক্ষক। আর ওনার ছেলে সোমনাথ এখনো পড়াশোনা করছে। তো যাই হোক, আমি আর লেন্দি করতে চাইছি না, তবে আপনাদের আমি জানিয়ে রাখি যে এই গেস্ট হাউসটায় আমরা আজকে 15 জন এখানে রয়েছি 3 দিন ধরে। অসাধারণ, বিশ্বাস করুন, ভারী সুন্দর। মাস্টারমশাইয়ের যেমন ব্যবহার, ওনার স্ত্রীর তেমনি ব্যবহার, ওনার ছেলের তেমনি ব্যবহার। প্রত্যেকটা খাবার এত সুন্দর, মুখরোচক। আপনি যা বলছেন, আমরা যা বলছি তাই আমাদের এনে দেওয়া হচ্ছে, এবং খুব চিপ রেটে। যারা একটু চিপ রেটে ভালো জায়গায় থাকতে চান তাদের জন্য আমরা বলছি এই গেস্ট হাউসে আসার জন্য। এই গেস্ট হাউসটা হচ্ছে বাঘমুন্ডিতে রয়েছে, আশপাশে সব জায়গায় পাহাড় রয়েছে। লাল পলাশের দেশ বলতে যা বোঝায়, এখানে চারদিকে লাল পলাশের লাল রঙের রাঙানো আছে, আপনারা সেটাও দেখতে পারবেন। আর আরেকটা জিনিস বলে দিই যে এখানে আসতে গেলে এখানকার অ্যাড্রেস সেটা হচ্ছে এখানকার টিচার্স কলোনি বা মাস্টারমশাইরা যেখানে থাকেন, বাঘমুন্ডি যে উচ্চ মাধ্যমিক স্কুল আছে সেই স্কুলের পাশেই এটা অবস্থিত। আপনারা অনেকেই ভাববেন কলোনি মানে আশপাশে প্রচুর জায়গা রয়েছে যেখানে সমস্ত ঘরবাড়ি রয়েছে, না, নট লাইক দ্যাট। এটা কিন্তু একদমই সুন্দরভাবে সাজানো একটা গেস্ট হাউস। এই গেস্ট হাউসের সামনে প্রকৃতিকে দেখতে পাবেন, কারণ খোলা মাঠ রয়েছে, আশপাশে প্রচুর লাল পলাশের গাছ আছে। এইখান থেকে এসেই আপনার মনটা ভালো হয়ে যাবে। তো আমি আর বেশি কিছু বলছি না, গেস্ট হাউস সম্পর্কে আমি দাদাকে বলছি। দাদা, একটু কিছু যদি বলেন প্লিজ। আমাদের গেস্ট হাউসে নাম তো উনি বললেন, আবার আমি বলছি, অতিথি হোমস্টে। আমাদের গেস্ট হাউস থেকে ধরুন আসছেন আপনারা, কিসে যাব ভাবছেন, ধরুন হাওড়া চক্রধরপুর রয়েছে, যেটা হাওড়াতে আপনার 12টা 5-এ ছাড়ছে রাত্রি। এসে বরাবুমে নামবেন, বরাবুম থেকে আমাদের পিক আপের ব্যবস্থা রয়েছে, এবং আপনি যদিন থাকবেন তার ঘোরানো, সাইড স্ক্রিন করানোর ব্যবস্থা রয়েছে, এবং আপনাকে ড্রপ করে দেওয়ারও ব্যবস্থা আছে, এবং খুব চিপের মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা এখানে রয়েছে। খাওয়া দাওয়ার দিক থেকেও বললেন উনি যে খাওয়া দাওয়া এখানে খুব ভালো। আমরা যেমন বলি ঘরোয়া খাবার, সেইভাবেই এখানে বানানো হয়। আপনারা যা বলবেন সেইভাবেই বানানো এখানে হবে। বয়স্ক বাচ্চাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। নমস্কার আপনাকে। নমস্কার। আজকে আমরা বিদায় নেব। নমস্কার। নমস্কার। আর আমার ছোট ভাই সোমনাথ, ওকে আশীর্বাদ করি আরো বড় হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। বাড়ি গিয়ে ফোন করবেন। নিশ্চয়ই 100 বার। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। এই আমাদের সামনে এই কদিন যারা আমাদের খাইয়ে দাইয়ে সুস্থ সবল রেখেছেন, তিনি হচ্ছেন এই শিশির বাবু আর তার নাতনি দিয়া। এদের যে অমায়িক পরিশ্রম এবং এত সুন্দর খাবার পরিবেশন করেছেন আর এত আন্তরিকতার সঙ্গে আমাদের খাইয়েছেন, আমাদের কিছু বলার নেই। আমরা সত্যি বলছি ওনাদের কাছে কৃতজ্ঞ। এইভাবে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের আন্তরিকতার সঙ্গে পরিবেশন করেছেন, খাইয়েছেন, রান্নাবান্না অসাধারণ। আপনাকে শিশুবাবু, আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আর ছোট্ট বোনটিকে আমরা আমাদের ভালোবাসা জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস।
চলুন এইবার আপনাদের নিয়ে যাচ্ছি পাখি পাহাড় দেখানোর জন্য। পাখি পাহাড় মানে আপনাকে মনে হচ্ছে না পাহাড়টা একটু পাখির মতন? ব্যাপারটা কিন্তু সেরকম নয়। একজন বিশিষ্ট চিত্রকার শিল্পী মাননীয় শ্রী চিত্তদেব মহাশয় ওই পাহাড়টার ওপরে তার রং তুলিতে সাদা রং ইউজ করেছেন উনি, করে পাখির যে আউটলাইনটা আছে সেই আউটলাইন বিভিন্ন রকম ভাবে উনি এঁকেছেন এই পাহাড়টা ঘিরে, যার জন্য তার এই শিল্পকর্ম বা তার এই সৃষ্টিটাকে আমরা দেখতে যাই। আর তার জন্যই ওই জায়গাটার নাম হয়ে গেছে পাখি পাহাড়। পাখি পাহাড় আর কিছু নয়, একটা টিলা মতন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর তার উপর ওই শ্রদ্ধেয় শিল্পী চিত্তদের আঁকা রয়েছে পাখি, বিভিন্ন রকম পাখির আউটলাইনগুলো। আমরা খুব ভালো করে যদি দেখি তাহলে বুঝতে পারবো এইগুলো পাখির আউটলাইন।